হ্যালো মাই ডিয়ার কনস্টেলেশনস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আবারও ফিরে আসলাম লম্বা 6 মাস প্লাসের একটা গ্যাপের পর। ধরতে গেলে আমরা এখনো ফিরে আসিনি, আমরা ফিরে আসবো কিনা সেটা এই ভিডিওতেই ডিসাইড করা হবে, অ্যান্ড সেটা অবশ্যই আপনাদের সাপোর্ট অ্যান্ড ডিসিশনের ওপরেই নির্ভর করবে। আপনারা যারা যারা অর্বের জন্য ওয়েট করে আছেন এত মাস বা দিন যাবত, তারা সকলেই আমাদের জন্য কনস্টেলেশনস। যেমন অর্ব সিরিজের ক্যারেক্টার্সকে কনস্টেলেশনসরা দেখে, সেমভাবে আমাদেরকেও আপনাদের মতো কনস্টেলেশনসদেরকেই দেখতে হবে। আর দেখা বা সাপোর্ট করাটা হবে কয়েন্স স্পন্সরের মাধ্যমে। অর্ব সিরিজে সর্বনিম্ন 100 কয়েন থেকে শুরু করে 200, 500, 1000 কয়েন্স পর্যন্ত কনস্টেলেশনসরা স্পন্সর করে থাকে। সেটা নির্ভর করে কনস্টেলেশনসদের র্যাঙ্কিং এবং সে কতটা রিচ তার ওপর। তবে সাধারণত 100 কয়েন্স করেই স্পন্সর করতে দেখা যায় প্রত্যেকটা সিনারিওতে। যাই হোক, আপনাদের জন্য 100 কয়েন্সের স্পন্সর লিমিটটা কমিয়ে 20 কয়েনে আনা হয়েছে। এর মানে আপনাদের মধ্যে থেকে যারা যারা আমাদেরকে সাপোর্ট করতে চান, তারা সর্বনিম্ন 20 কয়েন্স থেকে শুরু করে 50 বা 100 কয়েন্সও স্পন্সর করতে পারেন। আর যারা রিচ কনস্টেলেশনস আছেন, তারা চাইলে 200, 500 বা এর চেয়েও কম বেশি কয়েন্স স্পন্সর করতে পারেন। আপনাদের কয়েন্স স্পন্সরের ওপর ভিত্তি করে আমাদের এই সিরিজটা আগাবে, অন্যথায় এখানেই অফ হয়ে যাবে। যাই হোক, অনেক বাড়তি কথা বলে ফেলেছি। কয়েন্স স্পন্সর করার বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারেননি, বা কিভাবে করবেন এটাও বুঝতে পারছেন না। এটা নিয়ে এখনই ভাবতে হবে না, ভিডিওর শেষে আমি পুরো বিষয়টা এক্সপ্লেইন করব যে কিভাবে আপনারা কনস্টেলেশনস হয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন, যাতে আমরা অর্ব সিরিজটা কন্টিনিউ করতে পারি অ্যান্ড আবারও হারিয়ে না যাই। সো মূল ভিডিওটা শেষ করে এরপর বাকি কথা। তো গত পর্বে আমরা দেখেছিলাম ডিজাস্টার শিনসং জং হিউকের ওপর অ্যাটাক করে দেয়, যা এন্ড মোমেন্টে এসে দগ্জা তার নিজের ওপর নিয়ে নেয়। এতে তার অর্ধেক বডি অন স্পটে গলে যায় আর তার দেহ নিস্তেজ নিথর হয়ে সেখানেই পড়ে যায়। স্ক্রিনে লেখা আসে আপনি মারা গেছেন। বর্তমান কার্মা পয়েন্টস 100 যা কিং অফ নো কিলিং এর প্রিভিলেজেস ইউজ করার জন্য যথেষ্ট। কিং অফ নো কিলিং অ্যাক্টিভেট করা হলো। কিং অফ নো কিলিং অ্যাক্টিভেশনের কিছু ইন্টারনাল এরর্স এর কারণে কিং অফ নো কিলিং এর অ্যাক্টিভেশন টাইমটা ডিলে হবে। মৃত্যু আপনার আত্মাকে আপনার বডি থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছে। এক্সক্লুসিভ স্কিল অমনিশেন্ট রিডার্স ভিউ পয়েন্ট ফোর্সফুলি অ্যাক্টিভেট করা হলো। আমরা দগ্জার সোল ফর্ম দেখি। দগ্জা ভাবে আমি একটু আগে মারা গেছি। যাই হোক, যদি আমি ফার্স্ট পার্সন প্রোটাগনিস্টের ভিউ পয়েন্টে যেতে পারি এবং জং হিউকের আরেকটা স্কিল নিতে পারি, তাহলে বিষয়গুলো আমার জন্য সহজ হতে পারে। তখনই সে কিছু একটা নোটিস করে চমকে ওঠে। কমেন্স দ্য ফ্লোর, ডিয়ার ক্রাশ ডিস্ট্রয়। এটা বলার সাথে সাথেই ডিজাস্টার অফ ফ্লোরের মাথার উপর একটা বড় ধরনের পোর্টাল ওপেন হয়, যেখান থেকে সারি সারি অ্যাস র্যাঙ্ক মনস্টার্স বের হতে থাকে। যা দেখে দগ্জা বলে ওঠে, এটা তো দ্য হাওয়ার অফ ডিজাস্টার। গ্রেড 7, গ্রেড 6, না ইভেন গ্রেড 5 এর মনস্টাররাও এখানে আছে। ও শিট, এটা তো সেই লেজেন্ডারি প্রিভিলেজেস অফ বিস্ট লর্ড। লোকেরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এর মাঝে দগ্জা আশেপাশে নজর বুলিয়ে জং হিউককে খুঁজছিল আর ভাবছিল জং হিউক কি ঠিকভাবে পালিয়েছে। আমরা শিয়ং এর পেছন থেকে জং হিউকের আওয়াজ শুনি, আমি তোকে নিজের হাতে মারবো শিয়ং। শিয়ং ঘুরে তাকায়, দগ্জাও চমকানো লুকে তাকায় আর দেখে গেটের পেছন থেকে জং হিউক উড়ে এসে শিয়ং এর ওপর অ্যাটাক করে দেয়, যার অ্যাটাকের প্রবণতা এতটাই ছিল যে পোর্টাল বরাবর একটা বড় ধরনের বিস্ফোরণ হয়। ধোঁয়া সরতেই দগ্জার সামনে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে জং হিউকের সুপ্রিম হিটকে শিয়ং জাস্ট তার পায়ের সাহায্যে ব্লক করে ফেলেছে। ও ক্যাপ্টেন, এই রিগ্রেশনে তো তুমি বেশ দুর্বল। জং হিউক রাগান্বিত সুরে বলে, আমি অবশ্যই তোকে মেরে ফেলবো, তাও এই রিগ্রেশনেই। সঙ্গী মজা নিয়ে বলে, আমার লেভেলে আসতে আপনার আরো 10 বছর লাগবে মাস্টার। কথার মাঝেই জং হিউক আবারও একটা স্ল্যাশ করে, যা শিয়ং ইজিলি ডজ করে নেয়। জং হিউক আবারও ফুল ফোর্সের সাথে শিয়ং এর ওপর ঝাঁপিয়ে পড়ে আর শিয়ং মনে মনে ভাবতে থাকে, আমি যেই জং হিউক মাস্টারকে চিনি সে তো এ নয়, আর ওই ইনকার্টেশনটাই বা কে যে তার জন্য জীবন দিয়ে দিল। জং হিউক স্ল্যাশেস করতে করতে বলে, সেই লোকটা হলো। এটা বলেই জং হিউক তার আর দগ্জার প্রথম দেখার কথা স্মরণ করে। এটা বলেই জং হিউক দগ্জা ও তার প্রথম দেখার কথা স্মরণ করে।
কিন্তু এর মাঝেই শিয়ংগি তার উপর আবারও অ্যাটাক করে দেয়। জং হিউকও তার উপর পাল্টা অ্যাটাক করে, কিন্তু শিয়ংগি তা ইজিলি ডজ করে তার মুখে একটা জোরদার কিক করে দেয়। এতে জং হিউক পিছপা হয়ে যায় আর শিয়ংগি ফুল ফোর্সের সাথে তার উপর আবারও রাশ করে দেয়। জং হিউক নিজেকে সামলে বলে, ওই লোকটা হলো আমার কম্প্যানিয়ন। যা শুনে শিয়ংগি তো ভারী মাত্রায় চমকে যায়, এতটাই ভারী মাত্রায় চমকায় যে সে তার রানিং অ্যাটাক বন্ধ করে কোমায় চলে যায়। সাথে দগজাও বিস্মিত হয়ে যায় যে জং হিউক প্রথমবারের মতো কাউকে নিজের কম্প্যানিয়ন বলে মেনেছে। শিনসেয়ং তার 41 নম্বর রেগ্রেশন পর্যন্ত কখনোই কম্প্যানিয়ন শব্দটা শোনেনি। ইভেন সে যখন মারা যাচ্ছিল তখনও সে এই ওয়ার্ডটা বলেনি। ক্যাপ্টেন, আপনি এইমাত্র এটা কি বললেন? কম্প্যানিয়ন? যে লোকটা একটু আগে আপনার জন্য জীবন দিল সে আপনার কম্প্যানিয়ন? আমি কি ভুল শুনছি? না, তুমি ঠিক শুনেছো। দগজা মনে মনে ভাবে, এই বাস্টার যখন দেখবে আমি এখনো বেঁচে আছি সাথে সাথেই আমার উপর অ্যাটাক করে দিবে। তখনই কিছু কনস্টেলেশন আবার এসব দেখে কয়েন্স স্পন্সর করতে থাকে। শিনসিয়ং পুরনো একটা স্মৃতি মনে করে যেখানে জং হিউক বলেছিল, ওহ মারা গেছে, যাক কিছুই করার নেই। মানে যখন জং হিউকের কম্প্যানিয়ন্সটা মারা যাচ্ছিল তখন সে জাস্ট এই কথাটাই বলে যে মারা গেছে, ঠিক আছে, এখানে আর কিছুই করার নেই। এগুলো ভেবে শিনসেয়ং আরো বেশি মাত্রায় চমকে যায়। ক্যাপ্টেন, আপনার সাহস কি করে হয় এরকম একটা কথা বলার? এটা বলেই হ্যাভি স্পিডের সাথে জং হিউকের ওপর একটা পাঞ্চ করে, যা জং হিউক তার সর্ডের সাহায্যে ব্লক তো করে নেয় কিন্তু তার সর্ড মাঝখান থেকে বেঁকে যায়। আপনার সাহস কি করে হয় ক্যাপ্টেন তাকে আপনার কম্প্যানিয়ন বলার? অনেকেই তো ছিল যারা আপনার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে, তাদেরকে তো আপনি কখনো এরকমটা বলেননি। কেন ক্যাপ্টেন, কেন? আমি আর বাকিরা কি দোষ করেছিলাম? জিহি, হায়ুংসং, সেওলহা তারা কি দোষ করেছিল? এটা বলে আবারও জং হিউকের ওপর একটা হেভি কিক করে। এতে আবারও জং হিউক কিছুটা দূরে ঠেলে যায় আর বলে, আমি জানি না তুমি আমাকে এসব কি বলছো, কিন্তু আমার এই রিগ্রেশনে আমি একটা জিনিস অবশ্যই করব। কেননা এই রিগ্রেশনে তুমি আমার কম্প্যানিয়নকে মেরে ফেলেছো, তাই তোমাকে অবশ্যই মরতে হবে। এগুলো শুনে দগজা আবারও বিস্মিত হয় যে আসলেই সে তার কেয়ার করছে আর ভাবছে আমার মতো সাধারণ একজন রিডার তাকে মেইন ক্যারেক্টার তার কম্প্যানিয়ন বলবে, এটা তো অবিশ্বাসযোগ্য। আমরা শেনসেয়ংকে দেখি যে রাগে ক্ষোভে বিস্মিত চেহারা নিয়ে জং হিউককে দেখে। আপনি এরকমটা করতে পারেন না ক্যাপ্টেন, আপনার মতো একজন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আমি এটা করতে পারবো না। এটা বলেই সে হ্যাভি এনার্জি ফোর্স রিলিজ করতে থাকে আর দগজা ট্রাই করতে থাকে ফার্স্ট পারসন মানে জং হিউকের ভিউ পয়েন্টে ঢুকতে, কিন্তু সে বরাবরের মতোই ব্যর্থ হচ্ছিল। কেননা ফার্স্ট পারসনের ভিউ পয়েন্টে ঢোকার জন্য দুটা শর্ত আছে। এক, দগজার মেইন বডিকে অসচেতন অবস্থায় থাকতে হবে, আর দুই, সে যার বডিতে ঢুকতে চাচ্ছে মানে জং হিউককেও তার সম্পর্কে ভাবতে হবে। যদি দুজনেই সেম টাইমে দুজনের সম্পর্কে ভাবে তাহলেই শুধুমাত্র দগজা জং হিউকের ভিউ পয়েন্টে ঢুকতে পারবে। শিট, কি করব এখন কিছুই বুঝতে পারছি না। জং হিউগো তার এক্সট্রিম এনার্জি রিলিজ করে বলে, তোকে অবশ্যই মরতে হবে, আমি অবশ্যই তোকে মেরে ফেলবো। এরই মধ্যে আবার শিনসিয়ং কাম লুক দিয়ে বলে, আমি এটা করতে চাচ্ছিলাম না, কিন্তু আমি আমার মন বানিয়ে ফেলেছি, এক এক করে আমি এখানে থাকা সকলকে মেরে ফেলবো। এটা বলেই একটা ইভিল স্মাইল দেয় আর আমরা তার পেছনে থাকা গেট থেকে জম্বি মনস্টার্স বের হতে দেখি। মনস্টারগুলো জম্বি বা একরকম মামি টাইপের ছিল যাদের টেন্টিকলস দিয়ে জং হিউককে তারা ধরে ফেলে আর তার পুরো বডিতে মামি টেপ পেঁচাতে থাকে, যা দেখে দগজা ভাবতে থাকে, শিট, এই মুহূর্তে জং হিউকের ভিউ পয়েন্টে না যেতে পারলেও আমাকে এমন একজনের ভিউ পয়েন্টে যেতে হবে যে আমার সম্পর্কে ভাবছে। কে ভাবছে আমার সম্পর্কে? সাংহা, গিলিয়ং, হায়ুংসং, না জিহি, সেওলহা, হিউন? কেউ না কেউ তো অবশ্যই আছে যে আমার সম্পর্কে এই মুহূর্তে ভাবছে। ওয়েট,
আমি কি তার সাথেও নিজেকে সুইচ করতে পারি? এরই সাথে 99 চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আমরা এপিসোডটা এখানেই শেষ করছি না। 100 নম্বর চ্যাপ্টারের শুরুতেই আমরা শিয়ংকে দেখি, যে জং হিউকের সামনে দাঁড়িয়ে বলছে, আপনার মতো একজন এরকম একটা কথা কিভাবে বলতে পারে? যদি আসলেই এরকমটা হয়ে থাকে যে এই রিগ্রেশনের জং হিউক পাল্টে গেছে, তাহলে হয়তোবা এটা সম্ভব হতেও পারে যে আমিও পাল্টে যাব। তখনই দুজন ইনকার্টেশন শিয়ংকে মারার জন্য দৌড়ে আসে, যাদেরকে শিয়ংগি তার হাতের একটা স্ল্যাশেই মেরে ফেলে। তখনই আরো একজন চিৎকার করে শিয়ংগির ওপর রাশ করে দেয়, যে ছিল জিহি। জিহি ফিয়ার্সফুল লুক দিয়ে বলে, তোমার সাহস কি করে হয় আমার মাস্টারকে এই অবস্থায় আনার? এটা বলেই সে শিয়ংগির ওপর অ্যাটাক করতে নেয়, কিন্তু শিয়ংগি জাস্ট একটা সিলি স্মাইল দেয় আর বলে, জিহি আপু। সিন কাট হয়। আমরা জিহিকে মেঝেতে তলোয়ার গেড়ে বসে থাকতে দেখি, যার সামনে কিছুটা তাজা রক্ত ঝরছিল। তুমি আমার চেয়ে বড় হবে, তাই এসব বুলশিট কথাবার্তা বন্ধ করো। হ্যাঁ, তোমার কোনো ধারণাই নেই যে কিভাবে জং হিউক তোমাকে ব্যবহার করে গেছে এবং শেষ মুহূর্তে অ্যাভেন্ডনেট করে দিয়েছে। জিহি তার কথার পাত্তা না দিয়ে একটা স্ল্যাশ করে, যা শিয়ং ইজিলি ডজ করে নেয় আর বলতে থাকে, তুমি জং হিউকের একজন লয়াল সার্ভেন্ট, যে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত পানিতে তার জন্য যুদ্ধ চালিয়ে গেছো। কিন্তু তুমি কি জানো, তুমি যখন চিরতরে মারা গিয়েছিলে তখন জং হিউক কি বলেছিল? নভেল ব্যাটেলগুলো এখন আরো কঠিন হয়ে যাবে। জাস্ট এতটুকুই। তার কথাবার্তা শুনে জিহি তো কিছুই বুঝতে পারছিল না। তখনই শিয়ং এসে আবারও ফুল ফোর্সের সাথে জিহির ওপর একটা হিট করে আর বলে, আপু, আমি এটা শিওর করব যে এই রিগ্রেশনে আপনি কম ব্যথা পেয়ে মারা যান। আমরা দেখি শিয়ংয়ের লেজেন্ডারি আইস এফেক্টের কারণে পুরো জায়গাটা বরফে ঢেকে যায়, যেখানে হায়ুং সং তার হ্যাভি মাউন্টেন স্ম্যাশের সাহায্যে বরফগুলো ভেঙে ফেলে। এতে ওখানে থাকা কিছু ইনকার্টেশনস বেঁচে যায়, যাকে দেখে শিয়ং বলে, ও হায়ুং সং ভাই, আমাদের সবচেয়ে বিশ্বস্ত ঢাল, আপনি আমার জীবন একের অধিকবার বাঁচিয়েছেন। হায়ুং সং তার উদ্দেশ্যে বলে, তুমি কি আমাকে চেনো? শিয়ং রিপ্লাই দেয় না। এর পরিবর্তে গ্রেড 5-এর একটা মনস্টার সামান করে, যার নাম হ্যাভি মেটাল কং, যা দেখে হায়ুং সং কিছুটা চমকে যায়, কিন্তু সে তার চমকানো রিয়াকশন সামলানোর আগেই মনস্টার তার উপর অ্যাটাক করে দেয়, যা হায়ুং সং তার শিল্ডের সাহায্যে ব্লক তো করে নেয়, কিন্তু তার উপর এক্সট্রিম প্রেসার পড়ছিল, যাকে দেখে শিয়ং বলতে থাকে, আপনি অগণিত মানুষদের জীবন বাঁচিয়েছেন আর শেষ পর্যন্ত জং হিউককে বাঁচাতে গিয়ে আয়রন ব্লাডেড ড্রাগনের ফায়ারে জ্বলে পুড়ে রাখ হয়ে গেছেন। হায়ুং সং তার কথার পাত্তা না দিয়ে মনস্টারের উপর একটা হ্যাভি স্ম্যাশ পাঞ্চ করে, এতে মনস্টার দূরে ছিটকে পড়ে। আমরা হায়ুং সংকেও কিছুটা ইনজার্ড অবস্থায় দেখি। হায়ুং সং ভাই, আপনি কি জানেন আপনি মারা যাওয়ার পর জং হিউক কি বলেছিল? আমি একটা খুবই দারুণ শিল্ড হারিয়ে ফেললাম, এটা লজ্জাজনক। হায়ুং সং বলে, কি? আর শিয়ং মনে করে, যখন আমি মারা গিয়েছিলাম তখন আমাকে ব্যথায় কাতরাতে দেখে সে কিছু না বলেই আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল। হায়ুং সং বলে, তুমি কি বলতে চাচ্ছ আমি জানি না, আর আমি যার সাথে চলি সে জং হিউক না, যার সাথে আমি চলি বা ঘনিষ্ঠ সে হলো কিম দগজা। এটা শুনে তো শিয়ংগি ভয়ঙ্কর মাত্রায় চমকায়, যে মেইন ক্যারেক্টার থেকে শুরু করে সাইড ক্যারেক্টার সবাই দগজা দগজা করছে কেন। এগুলো ভেবেই তার মাথা খারাপ হয়ে যায় আর সে হায়ুং সং এর ওপর ফুল ফোর্সের সাথে অ্যাটাক করে দেয়। আমি জানি না একটু হালকা ফোর্স দিয়ে অ্যাটাক করলে তার কি ক্ষতি হবে, প্রত্যেকটা ক্যারেক্টার কি ফুল ফোর্স দিয়ে অ্যাটাক করার কি আছে? তো তার ফুল ফোর্স অ্যাটাকে হায়ুং সং ও দূরে ছিটকে পড়ে আর সে ভাবতে থাকে, আমি জানি না কি হচ্ছে এই রিগ্রেশনে, আমি যতগুলো রিগ্রেশনে ছিলাম কখনো তো এরকমটা হয়নি। কিম দগজা, হু দ্য হেল ইজ দ্যাট কিম দগজা? অ্যাটাক শব্দের চারিপাশটা হঠাৎ করেই জমজমাট হয়ে যায়। আমরা দেখি রুলারদের টিমও এখানে চলে এসেছে। ফাইটের মাঝে বাড়তি ক্যারেক্টারদের আসতে দেখে শিয়ংগি আরো চমকে যায়, যে এই রুলার্সদেরকে এখন কে অর্ডার করলো, আর সেই অ্যাবসলিউট থ্রোনেরই বা কি হয়েছে?
মারো তাকে, মেরে ফেলো, সে ডিজাস্টার। এটা বলেই কিছু লোক শিয়ঙ্গির দিকে ছুটে যায়, আবার কিছু লোক তো দূর থেকেই শিয়ঙ্গির ওপর বিভিন্ন ধরনের আইটেমস ছুড়তে থাকে, যা শিয়ঙ্গি তার অ্যাবসলিউট শিল্ডের সাহায্যে ব্লক করে নেয়। তার শিল্ডের হিট ফোর্স এতটাই ছিল যে সামনে আগানো মানুষগুলো পিছু হটে যেতে বাধ্য হয়। সাথে সেয়ঙ্গি আরো কিছু পাওয়ারফুল বিস্ট সামান করে, এতে বিস্টগুলো মানুষদের খেতে আরম্ভ করে, মারতে আরম্ভ করে। হঠাৎ করেই কেউ একজন তারই লেজেন্ডারি অ্যাট্রিবিউট দিয়ে তার উপরে অ্যাটাক করে দেয়, যা সেয়ঙ্গি এন্ড মোমেন্টে নোটিস করে ফেলে আর ভাবে ফ্রস্ট ব্রেথ, এটা তো কুইন মীরাবাদ। আমরা দেখি আমাদের লিটল শিয়ঙ্গি কুইন মীরাবাদকে নিয়ে ফিউচার সেলফ অফ শিয়ঙ্গির উপর অ্যাটাক করে দেয়, যা দেখে ডিজাস্টার শিয়ং ভাবে আমি জানতাম এরকম কিছু একটা হবে, কিন্তু আমার ওপর আক্রমণ করার তো তার কোনো কারণ নেই। লিটল শিয়ঙ্গি বলে, তুমি তো আমি, তাই না? তুমি আমার ভবিষ্যতের রূপ। এটা শুনে ডিজাস্টার শিয়ঙ্গি অবাক হয়ে যায়। লিটল শিয়ঙ্গি চেঁচিয়ে বলে, আমার ভাইয়াকে হাত লাগানোর চেষ্টাও করবে না। যা শুনে ডিজাস্টার সেয়ঙ্গি আরো বেশি অবাক হয় আর ভাবে, রাইট, এটা তো এরকমটাই হওয়ার কথা ছিল। ওই জং হিউক বাস্টার্ড ও তাহলে সেয়ঙ্গিকে এভাবে শিখিয়েছে। কিং ম্যাশুদ অ্যাটাক! এটা বলতেই কুইন মীরাবাদের মেল ভার্সন কিং ম্যাশুদ মীরাবাদের উপর অ্যাটাক করে দেয়। যেহেতু ম্যাশুদ কিং এর পাওয়ার অবশ্য কুইনের থেকে বেশি হবে, তো ম্যাশুদের অ্যাটাকে কুইন মীরাবাদ ইনজার্ড হয়ে যায়। এতে লিটল সেয়ঙ্গি নিচে ছিটকে পড়ে, যার সামনে ডিজাস্টার সেয়ঙ্গি ছিল। সে লিটল সেয়ংকে বলছিল, সে তো চাইলেই তোমাকে মেরে ফেলতে পারতো যাতে সে আমার এই রূপটাকে অ্যাভয়েড করতে পারে, তাই না? লিটল সং তার কথা বুঝতে না পেরে তাকিয়ে থাকে, যেখানে ডিজাস্টার সং বলে, হ্যালো মি ফ্রম দ্য পাস্ট। এটা বলেই সিয়ঙ্গির ওপর অ্যাটাক করতে যায় বা তাকে ছুতে যায়, তখনই দূর থেকে সাংহা তার গোল্ডেন রোপ দিয়ে ডিজাস্টারের হাত আটকে দেয় আর চেঁচিয়ে বলে, সিয়ং পালাও! আর চেঁচিয়ে বলে, সিয়ং পালাও! যাকে দেখে ডিজাস্টার সেয়ঙ্গি বিস্মিত হয়ে যায় যে অলিম্পাস সে আবার তাদের সাইডে কবে থেকে আসলো। তার ভাবার মাঝেই সে তার ওপরে কিছু একটা সেন্স করে। আমরা দেখি গিলিয়ং টাইটানোকে নিয়ে চলে এসেছে, যে টাইটানোকে অর্ডার দিচ্ছে, টাইটানো তাকে শেষ করে ফেলো। যার রাগান্বিত রূপ দেখে আর টাইটানোকে দেখে শিয়ঙ্গি ভাবে, এটা তো একটা গ্রেড 6 এর ইনসেক্ট কিং। গিলিয়ং চেঁচিয়ে বলে, তুমি আমার ভাইয়ার সাথে কি করেছো? কোথায় আমার দগজা ভাইয়া? এটা শুনে তো ডিজাস্টার সেয়ঙ্গি আরো একবার চমকায়। না, এই এপিসোডে ডিজাস্টার সেয়ং খালি চমকাতেই থাকবে আর বলে, হোয়াট দ্য হেল? কিম দগজা, কিম দগজা, কিম দগজা, হু দ্য হেল ইজ দিস কিম দগজা? আমরা দগজার সোল ফর্ম দেখি, যার সাথে চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। তবে ওয়ারি নট, আমরা নেক্সট চ্যাপ্টারটাও এখানেই কভার করছি। ডিজাস্টার শিয়ঙ্গের হিটে টাইটানোর বুক চিরে লেজার বিম বেরিয়ে যায়, এতে টাইটানো আহত হয় আর গিলিয়ং দূরে ছিটকে পড়ে, যা দেখে গিলিয়ং রেগে অ্যান্টিনাসকে সামন করে। অ্যান্টিনাসও হাই স্পিডের সাথে ছুটে যায় ডিজাস্টারের দিকে, বাট শিয়ং খুব সহজেই ডিজাস্টারকে নালিফাই করে ফেলে আর ভাবতে থাকে, এই ছেলেটা আবার কে? ইভেন সে একটা গাইডকে নিজের সার্ভেন্ট হিসেবে ইউজ করছে। খারাপ না বাচ্চা, তোমার কাছে তো বেশ ভালো ট্যালেন্ট আছে, বাট আফসোস তুমি আর বেশিক্ষণ বেঁচে থাকবে না। এটা বলেই গিলিয়ং এর গলা টিপে ধরে আর জিজ্ঞাসা করে, হু দ্য হেল ইজ দগজা? বলো, বলো আমাকে, কে এই দগজা? না হয় তোমাকে আমি এখানেই শেষ করে ফেলবো। কথা বলার মাঝেই কোত্থেকে যেন তার উপর আক্রমণ হয়, যা সে ইজিলি ডজ করে নেয়। আমরা দেখি এটা একটা গং পিল্ডু করেছিল, কেননা সামনে একটা গং পিল্ডুর মাশিন গান টাইপ মাশিন ছিল। ডিজাস্টার সং কিছু একটা নোটিস করে অবাক হয়ে যায়। সে দেখে জিহি, হায়ুম সং, তার লিটল সেলফ, তারা কেউই এখনো মরেনি। এটা কিভাবে সম্ভব? আমি তো তাদের উপর আমার সর্বোচ্চ ফ্যাটাল ব্লোস ইউজ করেছিলাম, কিন্তু তারা এখনো জীবিত কিভাবে আছে? আমাকে এটা বলো না যে আমি তাদের উপর কম স্ট্রেংথ প্রয়োগ করেছিলাম। উফ, হোয়াট এ ননসেন্স! এটা বলেই সে গিলিয়ং এর গলা টিপতে থাকে। অতঃপর গিলিয়ং এর ওপর একটা স্ট্রং ব্লো করতেই যাবে, তখনই তার হাত কাঁপতে আরম্ভ করে। সে দেখে তার হাত তার কথা শুনছে না, প্লাস অ্যাবনর্মালি মুভ করছে। এতে সে ভাবে হয়তো প্যারাসিটের এফেক্টে এগুলো হচ্ছে, কিন্তু এর তো কোনো চান্স নেই।
সামান্য গ্রেড 5 মনস্টার স্পিসিস প্যারাসাইট আমাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। তাহলে আমার সাথে এসব কি হচ্ছে? আমার বডি কেন আমার কথা শুনছে না? এসব বন্ধ করো শিয়ং। দগজার আলতো ভারী কণ্ঠ শুনে সিয়ং হতভম্ব হয়ে যায়। আমরা তার পেছনে দগজার সোল ফর্ম দেখি, যার ভয়েস এতটাই ইন্টেন্স ছিল যে শিয়ং তার কান বন্ধ করে নেয়, আর ওখানে থাকা সকলেই তার এই ভয়েসটা সেন্স করতে পারে। অপরদিকে শিয়ংই ভাবতে থাকে, আমি জানি এই ভয়েসটা আমি ফার্স্ট টাইম শুনছি, কিন্তু কেন যেন এই ভয়েসটা আমার খুব ফ্যামিলিয়ার লাগছে, কেন যেন আমার খুব কান্না পাচ্ছে এই ভয়েসটা শুনে। আমরা দেখি তার ভিশনে দগজার এক হাস্যোজ্জ্বল ছবি ভাসছিল, আর সে চিৎকার করে বলে, কেন কেন তার ভয়েস আমার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করছে, কেন? বের হও আমার মাথা থেকে, বের হও। দগজা কাম ভাবে বলে, সেয়ংগি, এই ডাকটা ডিজাস্টারের জন্য ছিল না, বরং তার সামনে থাকা লিটল সেয়ংগির জন্য ছিল। সেয়ংগিও ভয়েসটা শুনে আর বলে, ভাইয়া এখানে কি আপনি? প্রচন্ড হেডেচে সেয়ংগি তার কান বন্ধ করে নেয়। আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে দগজা ডিজাস্টারের বডিকে পজেস করলো। সে যখন ভাবছিল যে কেউ তো আমার সম্পর্কে ভাবছে, কেউ না কেউ তো আছে যে আমার সম্পর্কে বলছে, সেই মুহূর্তেই তার স্কিল অমনিশন রিডার্স ভিউ পয়েন্টের স্টেজ 3 অ্যাক্টিভেট হয়ে যায়। স্ক্রিনে লেখা আসে, আপনার ভিউ পয়েন্ট ফার্স্ট পার্সনের সাইড ক্যারেক্টারে শিফট করা হলো। দগজা দেখে তার ভিউ পয়েন্ট চলে গেছে ডিজাস্টার সেয়ংগির ওপর, আর ভাবে, আমি কখনো ইমাজিনও করতে পারবো না যে আমি ডিজাস্টারের ভিউ পয়েন্ট দেখছি। তার ভিউ পয়েন্টে থাকা অবস্থায় জং হিউকের সাথে কথা বলা, এটা কি কোনোভাবে সম্ভব? অতঃপর সে আমাদের বলে, আমি সেয়ংগির বডিতে থাকা অবস্থায় তার মুভমেন্ট ফিল করতে পারছিলাম, তার ক্রুয়েলিটি, তার ফিউরিয়াসনেস এন্ড তার অ্যাঙ্গার সবকিছুই যেন আমার মধ্যে ছিল। আমি দেখছিলাম শেন সেয়ংয়ের চোখ থেকে, নিঃশ্বাস নিচ্ছিলাম তার নাক দিয়ে, এবং মানুষদের হত্যা করছিলাম তার হাত দিয়ে। এগুলোর মধ্য দিয়ে আমি নিজেই এক শেন সেয়ং হয়ে উঠেছিলাম। স্কিল ফোর্থ ওয়াল ভায়োলেন্টলি কাঁপছে। অতঃপর আমাদেরকে বলা হয়, যখন জিহি তার উপর আক্রমণ করে তখন শিন সেয়ং তার এক হিটেই জিহিকে মেরে ফেলতে পারত, যা দেখে দগজা জিহিকে বাঁচানোর জন্য হ্যাভি স্ট্রাগল করে ডিজাস্টারের হিট আটকে দেয়। সে পুরোপুরি আটকাতে তো পারে না, কিন্তু তার হিট যতটা সম্ভব পাওয়ারলেস করে দেয়। এতে শিয়ংগির হিটে জিহি জাস্ট নিচে পড়ে যায়, কিন্তু আহত হয়ে মারা যায় না। কিন্তু এটা করায় তার সোল ফর্মে প্রচন্ড পরিমাণে পেইন শুরু হয়। পেইনের মাত্রা এতটাই বেশি ছিল যে তার বডিতে ক্র্যাকস পড়তে থাকে। সে কোনো রকম নিজেকে সামলে নেয়। এতে শিন সেয়ং সম্পর্কে তার ধারণা বৃদ্ধি পায়, আর এসব কারণেই তার এক হিটে লি জিহি মারা যায়নি। হায়ুং সং ও বেঁচে গেছে, সাথে গিলিয়ংকেও আমি এন্ড মোমেন্টে বাঁচিয়ে নিয়েছি। আমরা ডিজাস্টার শিয়ংকে দেখি, যে কাঁপতে কাঁপতে বলছিল, কে কে তুমি? ডিজাস্টার শিয়ং সম্পর্কে আপনার ধারণা খুবই হাই। শিয়ং চিৎকার করে বলে, বের হও আমার মাথা থেকে। এসব দেখে আমাদের লিটল সেয়ংগি তার ফিউচার সেলফের দিকে ছুটে যায় আর বলে, ভাইয়া আপনি কি এখানে আছেন? এটা বলেই সে ডিজাস্টার সেয়ংগির হাত ধরে। এতে ওখানে বিজলি চমকায়। বিজলির প্রবণতা এতটাই ছিল যে আশপাশে থাকা ইনকার্টেশনসরা পিছপা হতে বাধ্য হয়, আর লিটল সেয়ং এন্ড ডিজাস্টার সেয়ংগির মেমোরি একে অপরের সাথে মিক্স হতে থাকে, যেখানে লিটল সেয়ং দেখতে পায় ফিউচার সেলফের মেমোরিজ, আর ফিউচার সেলফ ডিজাস্টার দেখতে পায় লিটল সেয়ংগির মেমোরিজ। এখানে তারা দুজন একে অপরের টেরেবল মেমোরিজও শেয়ার করে, যা দেখে তো দগজাও অবাক হয়ে যায়। এপিসোড তো শেষ, দগজার বাট অবাক আমার হওয়া কথা আর এখনো শেষ বিজলি হয়নি। চমকানোর তার সাথে আগে বলে আজকের দিচ্ছি, অর্ফ এপিসোডটা কিন্তু কোনো এখানেই ছোট শেষ সিরিজ হয়ে না। যায়। আমি তো অলরেডি পরবর্তী 12 ঘন্টা এপিসোডে প্লাসের আমরা একটা ভিডিও ডিজাস্টার কভার সেয়ংগির করেছি, past যেখানে life চ্যাপ্টার দেখবো নম্বর যে সে 1 কেন থেকে শুরু villain করে হওয়াটা চ্যাপ্টার নং বেছে নিল। Till 99 then, পর্যন্ত take care, কভার করা bye হয়েছে। bye. অ্যান্ড আপনারা জেনে খুশি হবেন যে অর্ভের এখনো আরো 200 প্লাস চ্যাপ্টার্স বাকি রয়েছে। এর মানে আপনারা আরো 24 ঘন্টা বা তারও বেশি সময়ের ভিডিও পাবেন আমাদের থেকে, যেটা আমরা অবশ্যই এপিসোড বাই এপিসোড কভার করব। এন্ড এই পর্যন্ত যারা যতটুকু স্টোরি দেখেছেন সেটা ছিল জাস্ট অর্ভের বিগিনিং, মানে শুরু। আমরা কিন্তু এখনো পর্যন্ত অর্ভের মূল স্টোরিতে ঢুকতে পারিনি।
ট্রাস্ট মি, আপনারা 200 চ্যাপ্টার পর্যন্ত যাওয়ার আগেই অর্ভের ডাই হার্ট ফ্যান হয়ে যাবেন। এই স্টোরিটা এত বেশি ইন্টারেস্টিং, যারা এতদিন যাবৎ ফুল দেখে আসছেন তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না আমার কথাগুলা। যাই হোক, এখন এই স্পয়লার দিয়ে আপনাদের মজা নষ্ট করতে চাচ্ছি না, বাট একটা স্পয়লার তো দেওয়াই যায়। পরবর্তী এপিসোডগুলোতে আমরা দগজা অ্যান্ড সাংহার লাভ স্টোরি দেখতে পাবো, যেটা হবে একটা কনস্টেলেশন সাংহার ওপর ভর করে নেয়, দেন দগজাকে ভালোবেসে ফেলে, দেন সে দগজাকে কিস করবে, তার সাথে রোম্যান্স করতে চাইবে, ইত্যাদি ইত্যাদি। মানে ফুল বিষয়টা দগজার মৃত্যু থেকে নিয়ে আবারও রিভাইভ হওয়া, দেন একজন মেয়ে কনস্টেলেশনের দগজার প্রতি প্রেমে পড়া, এছাড়াও আরো নানা বিষয়ে খুবই ইন্টারেস্টিং গল্পের দিকে মোড় নিতে যাচ্ছে, যেখানে পরবর্তী একটা এপিসোডেও আপনাদের বোর হতে হবে না। তো এখন আমার মূল পয়েন্টে আসি। যদি আপনারা এগুলো দেখতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে সাপোর্ট করা। আপনারা যারা যারা রেগুলার অর্ব সিরিজটি দেখেন তারা সকলেই আমাদের কাছে কনস্টেলেশনস। তো আপনাদের প্রিয় এই অর্ব সিরিজটিকে কন্টিনিউ করার জন্য আমি আমাদের কনস্টেলেশনসদের কাছে কয়েন্স স্পন্সরের রিকোয়েস্ট জানাচ্ছি। অনেকেই হয়তো কনফিউজড হচ্ছেন যে কয়েন্স স্পন্সর বলতে কি বোঝাতে চাইছি, আর সেই কয়েন্স স্পন্সরটাই বা কিভাবে করবেন। আপনারা তো আর স্টার স্ট্রিম সিস্টেমের মধ্যে নেই, তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো বিডিটি বা টাকা স্পন্সর করা। কয়েন্সের মিনিংটা হলো টাকা, আর আপনারা যেহেতু কনস্টেলেশনস, তাই অর্ব সিরিজটা কন্টিনিউ রাখার জন্য আমি কনস্টেলেশনসদের কাছে সাপোর্ট রিকোয়েস্ট করছি। আমাদের প্রতিটা ভিডিও বানাতে প্রায় 300 থেকে 500 টাকা খরচ আছে, কারণ 8 থেকে 12 ঘন্টা কাজ করতে হয় প্রতিটা ভিডিওর পেছনে। এখন যেহেতু অর্ব সিরিজের কনস্টেলেশনস বা ভিউয়ার্স একেবারেই কম, তাই আমাদের টিমের কেউ আর এই সিরিজটাকে কন্টিনিউ করতে চাচ্ছে না। বাট আপনাদের মধ্য থেকে কিছু অর্ব সিরিজের ডাইহার্ট ফ্যানরা আমাকে নক করে বলেছেন প্রতি ভিডিওর জন্য তারা আমাদেরকে টাকা দিবেন, তারপরও যেন আমরা সিরিজটিকে কন্টিনিউ করি। তো আপনাদের এত রিকোয়েস্ট অ্যান্ড কমেন্টস দেখে ভাবলাম আপনাদের কাছে একবার রিকোয়েস্ট করে দেখি, যদি এটা সাকসেস হয় তাহলে আমরা অর্ব সিরিজটাকে কন্টিনিউ করব। দ্যাট মিনস আপনারা যদি আমাদেরকে কয়েন্স স্পন্সর করে সাপোর্ট দেখান তাহলে আমরা অর্ব সিরিজটিকে চালিয়ে যেতে পারবো, অন্যথায় আমাদের যাত্রা এখানেই শেষ। সো মাই ডিয়ার কনস্টেলেশনস, আপনারা 20 টাকা থেকে শুরু করে 50, 100 যার যতটুকু ইচ্ছা আমাদের অর্ব টিমকে সাপোর্ট করতে পারেন, যাতে আমরা পরবর্তী অর্ব এপিসোড আনতে পারি। কারণ এই চ্যানেলে আর কোনো অ্যানিমে ভিডিও আনার চান্স খুবই কম। ভিডিও আসলে সেটা হবে শুধুমাত্র অর্ব সিরিজের, আর অর্ব আসার জন্য আপনাদের পর্যাপ্ত সাপোর্ট প্রয়োজন। যদি প্রতিটা ভিডিওর জন্য আপনাদের সমস্ত কনস্টেলেশনসদের থেকে আমরা 200 থেকে 400 কয়েন্স করে স্পন্সর পাই, তাহলে আমাদের রেগুলার ভিডিও দিতে কোনো রকম প্রবলেমস ফেস করতে হবে না। আর আমার অ্যানালাইসিস অনুযায়ী চ্যানেলে অর্ব কনস্টেলেশনস আছেন প্রায় 300 থেকে 500 জন। এর মধ্যে আমি জাস্ট 10% অডিয়েন্সের সাপোর্ট আশা করছি, কারণ ফুল 100% বা 500 জন অডিয়েন্সের সাপোর্ট পাবো না এতে আমি শিওর। বাট আমার লাস্ট হোপ 10% কনস্টেলেশনস। আপনারা যদি প্রতিটা ভিডিওর জন্য 20 কয়েন্স করেও আমাদেরকে স্পন্সর করেন তাহলেই একমাত্র আমরা অর্ব সিরিজটিকে কন্টিনিউ করতে পারবো। স্ক্রিনে আমি বিকাশ, নগদ এবং মোবাইল রিচার্জ নাম্বার দিয়ে দিচ্ছি। যাদের বিকাশ নগদ অ্যাকাউন্ট আছে তারা বিকাশ নগদে স্পন্সরের অ্যামাউন্টটা সেন্ড মানি করবেন, আর যাদের কাছে বিকাশ নগদ নাই বাট আমাদের টিমকে সাপোর্ট করতে চান তারা মোবাইল রিচার্জের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। মোবাইল রিচার্জের অ্যামাউন্টটা আমরা অপারেটরের কাছে সেল করে আবারও টাকায় কনভার্ট করে নিব। আপনাদের মধ্যে থেকে 10% কনস্টেলেশনসে আমার শেষ ভরসা। বিষয়টা এমন না যে 10% কনস্টেলেশনসকে প্রতিটা ভিডিওতেই কয়েন্স স্পন্সর করতে হবে। যদি আমাদের কনস্টেলেশনসের সংখ্যা টোটাল 50 জন হয় তাহলে প্রতিটি ভিডিওতে আপনারা 10 জন করে কনস্টেলেশনস স্পন্সর করবেন। এই ক্ষেত্রে দেখা যাবে যিনি আজকে 20 কয়েন্স স্পন্সর করেছেন তার আর পরবর্তী 5টা ভিডিওতে বা 4টা ভিডিওতে স্পন্সর করতে হবে না। পরবর্তী ভিডিওতে আবার অন্য 10 জন স্পন্সর করবেন। এভাবে করে 10 জন করে যদি প্রতিটা ভিডিওতে আমাদেরকে স্পন্সর করেন তাহলেই শুধুমাত্র আমরা অর্ব সিরিজটিকে কন্টিনিউ রাখতে পারবো। অন্যথায় দেখা যাবে শুরুতে কিছুটা স্পন্সর পেলেও মাঝপথে গিয়ে আমরা আর সাপোর্ট পাবো না। আপনাদের এক হিসেবে প্রত্যেকটা ভিডিওতে স্পন্সর করার প্রয়োজন নেই। আপনারা 4টা বা 5টা ভিডিও পর পর যদি 20 কয়েন্স করেও স্পন্সর করেন তাহলে আমরা কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই অর্ব সিরিজটাকে চালিয়ে যেতে পারবো আশা করি। সো এখন অর্ব সিরিজ কন্টিনিউ হবে না তার সম্পূর্ণ ইচ্ছাটা আপনাদের ওপর নির্ভর করবে। আর এখানে স্পন্সর অ্যামাউন্টটাও
খুবই ছোট, 20 টাকা থেকে শুরু করে 50, 100 যার ইচ্ছা যতটুকু স্পন্সর করার একজন কনস্টেলেশন হিসেবে আপনি ততটুকুই করতে পারেন। আর অনেকেই আছেন আমাদের সাথে যোগাযোগ করতে চান বা টাকা পাঠানোর পর মানে কয়েন্সে স্পন্সর করার পর জানাতে চান যে পাঠিয়েছেন, তারা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি সাথে টেলিগ্রাম এবং ইমো নাম্বারও পেয়ে যাবেন। অতএব এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আর আমি শিওর যে 70% অডিয়েন্স ইতিমধ্যেই ভিডিও থেকে বের হয়ে গেছেন, বাকি 30% অডিয়েন্সরা আমার কথাগুলো শুনছেন এই পর্যন্ত। যাই হোক, শেষ পর্যন্ত আমার কথাগুলো শোনার জন্য অর্ব টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। জানি না আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন কিনা বা নেক্সট ভিডিও আসবে কিনা, সো আপাতত বিদায়। আপনাদের সাপোর্টের ভিত্তিতে নেক্সট ভিডিও প্ল্যান করা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।